তামিম ভাই হচ্ছে প্রথম আমার ফিজিওথেরাপি লেখাপড়ার জন্য একটা সেমিস্টার টাকা তিনি দিয়েছিলেন। জায়ান আহমেদ যখন প্রথম বাংলাদেশে ট্রায়ালে আসে সেই জায়গা থেকে আমার জায়ানের সাথে পরিচয়। জামাল ভাইয়ার সাথে কাজ করা হয়েছে। জায়ানের দৌড়ের গতি এত ছিল যে আমি আমার জীবন দিয়ে দৌড়াইতেছিলাম, কিন্তু আসলেই জায়ানের সাথে কখনোই কভার করতে পারতেছিলাম। মোরসালিনের সাথে আমার যখন কত দেখা হয়েছে হোটেলে, আমি জায়ানের কাজ করতে গিয়েছিলাম। ক্যাপ্টেন জামাল ভাইয়ার কথা, অত্যন্ত ভদ্রলোক, অত্যন্তই ভদ্রলোক। টিভিতে আমরা খেলোয়াড়দের সবসময় পারফরমেন্স করতে দেখি, কিন্তু একজন খেলোয়াড় যখন ইনজুরিতে পড়েন এবং সেখান থেকে ফিরে আসা, ম্যাচ ফিট থাকা এবং পুনরায় পারফরমেন্স করা, আমরা এই অজানা দিকগুলো কিন্তু জানি না। সেই অজানা দিকগুলো শেয়ার করতে এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত আছেন একজন ফিজিওথেরাপিস্ট, যিনি তামিম ইকবাল, জামাল ভূঁইয়াদের মতো খেলোয়াড়দের সঙ্গে কাজ করেছেন ফিজিওথেরাপিস্ট হিসেবে। তিনি আমাদের এখন জানাবেন সেই সব অজানা দিকগুলো। হ্যাঁ, শুরুতে জানতে চাইবো যে আপনার ক্যারিয়ারের বা আপনার পেশার প্রথম অভিজ্ঞতা আসলে কোন অ্যাথলেটের সঙ্গে ছিল বা কোন খেলোয়াড়ের সঙ্গে ছিল, সেটা যদি একটু, সেই অভিজ্ঞতা যদি একটু আমাদের শেয়ার করতেন। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। আসসালামু আলাইকুম। আপনি শুনলে খুশি হবেন যে আমি যখন হচ্ছে প্রথম এই প্রফেশনে আছি 2016 সালে। 2017 সালে যখন হচ্ছে 17-18 মেবি এই সময়টা হবে, যখন তামিম ভাই কুমিল্লা দলের ক্যাপ্টেন ছিল বিপিএলের। তো এই সময় হচ্ছে তামিম ভাই হচ্ছে প্রথম আমার ফিজিওথেরাপি লেখাপড়ার জন্য একটা সেমিস্টার টাকা তিনি দিয়েছিলেন। তো সেই সময়টা 2017 বা 16 হবে, আমি জানি, মনে হয় 17 হওয়ার কথা। 17 সালে তামিম ভাই এবং সাকিব ভাই দুজনের সাথে আমার দেখা হয়েছিল। তামিম ইকবালের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? আসলে তিনি কতটুকু ফ্রেন্ডলি ছিলেন এবং সম্পূর্ণ তার সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? না, তামিম ভাইয়ের সাথে আসলে আমার ওরকম কাজ হয়নি, যেহেতু হচ্ছে মাসাজ থেরাপিটা আমি ফিজিওথেরাপি নিয়ে লেখাপড়া শুরু করেছি পরে। প্রথমে আমি মাসাজ থেরাপি নিয়ে শুরু করি। তো আসলে বাংলাদেশের মাসাজ থেরাপিটা এখনও সেলুন রিলেটেড রয়ে গেছে। তো আমি একটা বনানীর একটা সেলুনে তখন জব করতেছিলাম লেখাপড়ার পাশাপাশি। তো সেই সুবাদে ভাইয়ের সাথে ওখানে দেখা। তো সেই সূত্রে ভাই আমাকে ওই সেমিস্টারের ফিটা টাকাটা দেয়, যখন জানতে পারি যে আমি ফিজিওথেরাপি নিয়ে লেখাপড়া করছি। ইনজুরি থেকে ফিরে আসার সময় একজন অ্যাথলেটের সবচেয়ে ভয় কি থাকে, এরকম কোনো অভিজ্ঞতা? আসলে ইনজুরি এমন একটা জিনিস, একটা প্লেয়ারের জন্য ইনজুরিটা মনে হয় যেটা কাল হয়ে দাঁড়ায়। তো ইনজুরি যদি অল্প হয় তখনও একটা অ্যাথলেট মনে করে হয় আমার কেরিয়ারটা শেষ। তো সেই জায়গা থেকে তখনই তো তারা মানসিকভাবে ভেঙে পড়ে যে আসলে সে রিকভারি হতে পারবে কিনা বা সে এখান থেকে উঠে আসতে পারবে কিনা। তো সেই জায়গা থেকে তখন একটা অ্যাথলেটিককে মানসিকভাবে এবং ফিজিক্যালভাবে করার জন্য, গ্রো করার জন্য তখন ফিজিও যখন সাপোর্ট দেয় বা কথা বলে যে না কিছুই হয়নি, তখন কিন্তু তারা আসলে মানসিকভাবে প্রস্তুত হয়, না আমি অল্পতে সেরে যাব। এই ফিজিওথেরাপিস্ট হিসেবে আপনি যখন কাজ করেছেন, একটা সময় তো কাজ করেছেন, এখন স্পোর্টস মাসাজ থেরাপি হিসেবে আপনি কাজ করছেন। সেই কাজে খেলোয়াড়দের থাকে না যে অনেক খেলোয়াড় রয়েছে যার সঙ্গে আপনার সবচেয়ে বেশি কমন রেগুলার কাজ করা হয়েছে, এরকম কোনো কেউ আছে? যে এরকম যদি আমি বলতে চাই, জায়ান আহমেদ যখন প্রথম বাংলাদেশে ট্রায়ালে আসে সেই জায়গা থেকে আমার জায়ানের সাথে পরিচয়। তারপরে যখন প্রথম বাংলাদেশে ডাক পায় তখনও জায়ান আমাকে পার্সোনালি ফোন দিয়ে জানে হ্যাঁ আমি ডাক পেয়েছি। তো তখন থেকে শুরু করে আজ অবধি আমি শুরু থেকে শেষ অবধি জায়ান আহমেদের সাথে বেশি কাজ করেছি। সেই সূত্রে জামাল ভাইয়ার সাথে কাজ করা হয়েছে, সঞ্জয় করিমের সাথে কাজ করা হয়েছে, অনেক প্লেয়ার, ন্যাশনাল প্লেয়ার সবার সাথেই কাজ করা হয়েছে, কিন্তু বেশিরভাগই জায়ান আহমেদের সাথে আমার কাজটা হয়েছে। জাহান আহমেদের সঙ্গে কাজের অভিজ্ঞতা যদি একটু শেয়ার করতেন। থাকে অনেক ফান মোমেন্ট থাকে বা ইমোশনাল মোমেন্ট থাকে, যখন একটা প্লেয়ার আসলে ইনজুরিতে পড়ে এটা কিন্তু একটা বেশ ইমোশনাল একটা ব্যাপার থাকে সেখানে। সো এইরকম কোনো অভিজ্ঞতা আছে কিনা? যদি আমি ফানের অভিজ্ঞতা বলি তাহলে বলবো হচ্ছে আমি, জায়ান এবং হচ্ছে সঞ্জয় করিম বসুন্ধরাতেই আমরা প্র্যাকটিস করতেছিলাম, তিনজনেই ছিলাম। তো সেই জায়গাতে আমি নিজেকে জানতাম যে আমি খুব দৌড়াইতে পারি। তো জায়ান, আমি, সঞ্জয় যখন দৌড় দিলাম, জায়ানের দৌড়ের গতি এত ছিল যে আমি আমার জীবন দিয়ে দৌড়াইতেছিলাম, কিন্তু আসলেই জায়ানের সাথে কখনোই কভার করতে পারতেছিলাম। তো আসলে ওদের যেটা রানের গতি, এটা আমার একটা মজার স্মৃতি হিসাবে ছিল। তখন আপনি যেটা বললেন যে তাদের আসলে গতি অনেক বেশি থাকে, কিন্তু যখন আমরা টিভিতে খেলা দেখি তখন তারা তো দৌড়ায় অবশ্যই। তো এটা কি আসলে বোঝা যায় যখন আপনি পার্সোনালি তার সঙ্গে রান করেছেন? মনে হয় কি যে টিভিতে যখন দৌড়ায় যে ওই স্পিডটা কি আমরা বুঝতে পারি টিভিতে খেলা দেখে? আসলে টিভিতে ওইভাবে দেখা বোঝা যায় না। আমি যদি বলি যে তাদের গতিটা আসলে একদম যদি হচ্ছে মাপা যেত তাহলে বোঝা যেত কত গতি। আপনি দেখছেন, হামজা ভাইয়ের দেখছেন, হামজা ভাইয়ের রানটা যে এক গোলবার থেকে অন্য গোলবারে যাইতে তার কত অল্প সময়ের ভিতরে লাগে। আসলে প্রত্যেকটা অ্যাথলেটিকের রানের গতি অনেক বেশি থাকে। আর যে মজার স্মৃতির কথা বলছেন, যখন হচ্ছে নেপাল ম্যাচের সাথে জায়ান আহমেদ ইনজুরি হয়ে গেল, তখন হচ্ছে পরেই শুক্রবার ছিল। তো জায়ান এবং হচ্ছে কিউবা তখন আমার
ইয়াতে ক্লিনিকে চলে আসে। তো ওখান থেকে হচ্ছে আমি তাদেরকে ইন্ডিয়া ম্যাচের জন্য আবার রেডি করে দিই। তো এটা আমার আসলে আমি বলবো একটা অনেক বড় একটা স্মৃতি থাকবে, এটা যেটা আমার সবসময় একটা গল্পে থাকবে। শুরুতে আপনি তামিম ইকবালের কথা বলছিলেন, আপনাকে প্রথম সেমিস্টারে তিনি টাকাও দিয়েছিলেন পড়াশোনার জন্য। পরবর্তীতে তামিম ইকবালের সঙ্গে আর কখনো দেখা হয়েছে কিনা বা কথা হয়েছে কিনা? আসলে আমি তামিম ভাইকে পরে নক দিয়েছি, SMS দিয়েছি, তার সাথে আমি তাকে থ্যাংক ইউ জানাইছি। কিন্তু আমার মনে হয়েছে আমি যেহেতু সামনে আমার একটা ইউরোপিয়ান ম্যাচ আছে, ফ্রান্সে আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাবো স্পোর্টস মাসাজ নিয়ে, আমি ওখান থেকে চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার পরে আমি তামিম ভাইকে এটা নিয়ে আমি উৎসাহ করব। আর আমি অলরেডি হচ্ছে এশিয়া কাপগুলো শেষ করেছি। আমি মালয়েশিয়াতে, থাইল্যান্ডে, জাপানে 2024 সাল থেকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি। তো এশিয়াতে আমার অনেকগুলো অর্জন আছে। তো আমি এই অর্জনগুলোকে আমি এখনই মানে সমাপ্তি দেখছি না। আমি ইউরো কাপটা খেলার পরে ওখান থেকে যে অর্জনটা পাবো সেটা নিয়ে আমি তামিম ভাইকে যে সেমিস্টার ফিরে টাকা দিছে বা এই গল্পটা ভাই তো জানে, ভাই তো আমাকে চিনেই, তো আমি এটা নিয়ে হচ্ছে ভাইকে গিয়ে থ্যাংক ইউটা জানাতে চাই। আপনি স্পোর্টস ম্যাসাজ থেরাপির যে টুর্নামেন্টের কথা বলছেন বা প্রতিযোগিতার কথা বলছেন, বাংলাদেশে এটা আমরা বেশিরভাগই আসলে জানি না। সো এই ব্যাপারটা নিয়ে যদি একটু ভালো করে বলতেন এবং নিজের অভিজ্ঞতা, আপনি কিভাবে এত দূর এসেছেন বা আপনার ভবিষ্যৎ লক্ষ্যটা। আসলে বাংলাদেশে শুধু হচ্ছে ফিজিওথেরাপি, মাসাজ থেরাপি আলাদাভাবে দেখা হয়, কিন্তু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বাংলাদেশের বাইরে যে কোনো দেশগুলোতে হচ্ছে ফিজিও বলতেই হচ্ছে টোটাল জিনিসটাকে বোঝানো হয়। হ্যাঁ, তো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে এটা নিয়ে একটা চ্যাম্পিয়নশিপ হয়। মাসাজ থেরাপি, ফিজিওথেরাপি সবাই এখানে রিপ্রেজেন্ট করে, নিজের দেশকে, নিজেকে উপস্থাপন করে। তো ওই জায়গা থেকে আমি 2024 সালে হচ্ছে প্রথম থাইল্যান্ডে অংশগ্রহণ করি, তারপরে মালয়েশিয়া, তারপরে জাপান। তো এখন অবধি এটা কন্টিনিউ চলতেছে। তো আগামীতে আজকে এই মে মাসের 20 তারিখে ফ্রান্সে একটি আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ, ইউরো চ্যাম্পিয়নশিপ হবে, নিউমা ইউরো মাসাজ চ্যাম্পিয়নশিপ। তো ওই জায়গাতে আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। তো ওখান থেকেই হচ্ছে মাসাজ থেরাপি আর ফিজিওথেরাপি বাংলাদেশে যে পরিমাণ হচ্ছে আলাদা করে দেখা হইতেছে বা আলাদা পাঠ হয়ে আছে, এটা একত্র হওয়ার সম্ভাবনা কতটুকু আছে আমি জানি না, কারণ সবাই সবাইকে দোষ দেওয়ার চিন্তায় থাকে। তো সেই জায়গা থেকে কিন্তু কারণে আমি ফিজিওথেরাপি নামটাই ছেড়ে দিচ্ছে যে না, আমি যেহেতু স্পোর্টস মাসাজ নিয়ে কাজ করি, আমি শুধু মাসাজ থেরাপিস্ট হিসেবেই দেখতে চাই। তো বাংলাদেশে যারা ফিজিওথেরাপিস্ট আছেন, যারা মাসাজ থেরাপিস্ট আছেন, কেউ যদি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চায়, কেউ যদি চায় যে না আমি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে, ইউরোপে, ওয়ার্ল্ড ওয়াইজ পুরো ওয়ার্ল্ডেই কাজটা চলতেছে, আমেরিকা, কানাডা সব দেশে হয়, তো তাদের সবার সাথে যখনই চ্যাম্পিয়নশিপটা হয় তারা আমাকে নক দেয়, সাইমন ওই জায়গায় চ্যাম্পিয়নশিপ হচ্ছে, তুমি আসছো কিনা। যে আমি 2026 সালটা পুরোটা কিন্তু অলরেডি বুক। আমি ইউরো খেলার পরে হচ্ছে আমার কানাডার খেলা আছে, তো এই ম্যাচগুলো আছে। তো যদি কেউ অংশগ্রহণ করতে চায়, দেশকে রিপ্রেজেন্ট করতে চায়, অবশ্যই আমি তাকে সাহায্য করব। এবার একটু বাংলাদেশের প্রসঙ্গে আসি। বাংলাদেশের স্পোর্টস কালচারে ফিজিওথেরাপি ব্যাপারটা কতটুকু উন্নত বা এই কালচারটা বাংলাদেশে আসলে ওইভাবে গড়ে উঠেছে কিনা? বাংলাদেশে অনেক দক্ষ ফিজিও আছে, অনেক দক্ষ ফিজিওরা না থাকলে কিন্তু একটা অ্যাথলেটিক আসলে ওইভাবে কখনোই নিজেকে উপস্থাপন করতে পারতো না। এর পিছনে তো অবশ্যই একটা ফিজিওর অবদান আছে। তো ফিজিও কালচারটা এখনও আছে, কিন্তু স্পোর্টস মাসাজের কালচারটা এখনও অবধি নেই। বেশিরভাগ ক্লাবেই দেখা যায় একটা বল বয় দিয়ে মাসাজটা করা হয়। এখন রিসেন্টলি শুরু হয়েছে যে আমার কাছে নক দেয় যে একটা স্পোর্টস মাসাজ থেরাপিস্ট দাও। তো আগে যে বল বয় দিয়ে কাজ করা হইতো, আমি জানি না এটা উদাহরণ দেওয়া ঠিক হবে কি না, মোরসালিনের সাথে আমার যখন কত দেখা হয়েছে হোটেলে, আমি জায়গায় কাজ করতে গিয়েছিলাম। তো মোরসালিন ভাইকে আমি জিজ্ঞেস করতেছিলাম, ভাই আপনি বারবার কেন ইনজুরিতে পড়তেছেন? ভাই একটা ইয়াং প্লেয়ার, কেন আপনি বারবার ইনজুরিতে পড়তেছেন? তো বলতেছে যে আপনি ফিজিও তো সব ঠিক আছে, মাসাজ ঠিক আছে, আপনি মাসাজ কাকে দিলেন? কিন্তু আসলে নির্দিষ্ট মাসাজ থেরাপিস্ট নেই। তো আমি যদি একটা প্লেয়ারকে যদি এক এক সময় এক একজন মাসাজ দেয়, এখানে অ্যানাটমির ব্যাপার আছে, ফিজিওলজির ব্যাপার আছে, তো এক এক সময় যদি এক একজন মাসাজ থেরাপিস্ট অ্যাপ্লাই করে, তাহলে তো মানে মুরসালিনের বডি সম্পর্কে তার আরও স্টাডি করা হইল না, তার ধারণাই নেই, যা ইচ্ছে তা করে ফেলতেছে। তো এই যে একটা আমার তখন বললাম যে না ভাই, আপনার জন্য তো এরকমটা না, একজন নির্দিষ্ট মাসাজ থেরাপিস্ট লাগবে একজন প্লেয়ারের পিছনে। তো প্রত্যেকটা ক্লাবে যদি নির্দিষ্ট মাসাজ থেরাপিস্ট থাকে, তাহলে ইনজুরি কিন্তু অনেকটাই কমে যাবে। তো আপনি যেটা বলতে চাচ্ছেন যে বাংলাদেশ স্পোর্টস মাসাজ থেরাপির একটা কালচার গড়ে ওঠা উচিত, এবং কি মনে হয় যে গ্রাসরুট লেভেল থেকেও, মানে যখন খেলোয়াড়রা আন্ডার 19, আন্ডার 20 থেকে শুরু করে বা আরও আগে থেকে শুরু করে, সেই স্পেসিফিক বয়সগুলোতেও বা বয়সভিত্তিক জায়গাগুলোতেও কি এই স্পোর্টস মাসাজ থেরাপি অনেকটা গুরুত্বপূর্ণ কিনা? একদম শুরু থেকে আপনি একটা অ্যাথলেটিক যখন থেকে শুরু করবে, তখন থেকে একটা স্পোর্টস মাসাজ থেরাপিস্ট লাগবেই, তার সাথে একটা ফিজিও লাগবেই তার সাথে। এখন সেই প্লেয়ার যদি ন্যাশনাল টিমে আসার পরে যদি আমরা তাকে তখন এই ফ্যাসিলিটিসগুলো দিই, কিন্তু আসলে সে শুরু থেকেই তো এটা পাওয়ার কথা ছিল, না হলে তো তার বডিতে ওরকম রিকভারিটা তৈরি হচ্ছে না। তো এটা শুরু থেকে এটা দরকার। তো আমি অলরেডি ধরেন হচ্ছে গতকালকে একটা ন্যাশনাল ব্যাডমিন্টন প্লেয়ারকে
কাজ করেছি, সে বলতেছে ভাই আমি খুঁজেই পাইতেছিলাম না একজন মাসাজ থেরাপিস্ট কোথায় পাবো, কারণ সে জানেই না। আর বিষয়টা হচ্ছে আমাদের এই সেক্টরে অনেকেই কাজ করে, স্পোর্টস মাসাজে অনেকেই কাজ করে, কিন্তু এটা নিয়ে পরিচয় দিতে সে লজ্জা পায়। কারণ হচ্ছে মাসাজ নিয়ে এখনও বাঁকাচোক রয়ে গেছে। তো মাসাজ নিয়ে যদি বাঁকাচোক না থাকতো তাহলে প্রাউডলি বলতে হ্যাঁ আমি মাসাজ থেরাপিস্ট। ভাই ঠিক আছে, হয়তো বা অন্য কিছু সাবজেক্ট এখানে অ্যাড হয়ে গেছে বাংলাদেশের কাছে, ভাই অলওয়েজ এটা আছে, কিন্তু যে যেটা করতেছে তার ওই জায়গায়। কিন্তু আমরা যারা স্পোর্টসের সাথে কাজ করতেছি, মাসাজ থেরাপিস্টের যে জায়গাটা আমি বলবো যে 95% ফাঁকা রয়ে গেছে মাঠ, এখনও নাই। তো তারা যদি এখন যদি কেউ নতুনভাবে কেরিয়ার করতে চাইছে, হ্যাঁ আমি খেলা পছন্দ করি, খেলোয়াড়দের সাথে আমি থাকতে চাই, আমি স্পোর্টস পার্সন নিয়ে কাজ করব, তাহলে আমি মনে করি যে তার জন্য এখন সুবর্ণ সুযোগ। ম্যাচ ফিট আর মেডিকেল ফিট এবং আলাদা একটা ফিট থাকে, আমরা সেটা যেটা জানি যে আলাদা আলাদা হয়ে থাকে। মানে অনেক সময় দেখা যায় যে সে মেডিকেলে ফিট আছে কিন্তু ম্যাচে সে পারফর্ম করতে পারছে না, কারণ মেডিকেলে ফিট এবং ম্যাচ ফিট দুটো আলাদা ধরা হয়। এই ব্যাপারটা সম্পর্কে যদি একটু বলতেন যে কেন তারা ফিট থাকে, মেডিকেলে ফিট থাকে কিন্তু মাঠে পারফর্ম করতে পারে না, কোনো কারণ আছে কিনা? আপনি মেডিকেলে ফিট করলেন, মেডিকেলে কিন্তু টোটালি জিনিসটাকে আপনাকে ফিট বলে আপনাকে দিয়ে দিল একটা প্লেয়ারকে, কিন্তু ম্যাচে যাওয়ার পরে এই প্লেয়ারটা দেখা যাচ্ছে যে তার ফিটের চেয়ে আনফিটটাই বেশি দেখা যায়। এটার প্রথম কারণ হবে যে রিকভারি। আপনি যখন তাকে ম্যাচে মেডিকেলে ফিট করতে গেলেন, সে সব কিছু দিল, কিন্তু দেওয়ার পর যখন সে প্র্যাকটিস করলো, সে মাসেল রিকভারি করলো না, সে সব কিছু করলো না, তখন কি হয় ম্যাচে গিয়ে এটার এফেক্ট পড়ে। তো এর জন্য এই জায়গাটাকে গ্যাপটা এই জায়গা থেকে যায়। আপনি অনেক খেলোয়াড়ের সঙ্গে কাজ করেছেন, কথা বলেছেন, এখন পর্যন্ত যদি বলি তাহলে কোন খেলোয়াড়ের সঙ্গে কাজ করে সবচেয়ে বেশি কমফোর্টেবল ফিল করেছেন বা মজা লেগেছে? এই জায়গায় বলবো আমি ক্যাপ্টেন জামাল ভাইয়ের কথা, অত্যন্ত ভদ্রলোক, অত্যন্তই ভদ্রলোক। তো জামাল ভাইয়ের সাথে যখন কাজ করছি এটা আমার আসলে স্মরণীয় হিসেবে থাকবে এবং কমফোর্টেবল একটা জায়গা, কারণ বাইরের কাছে আমি আরও অনেক কিছু শিখছি। ভাই আমাকে উৎসাহ দিয়েছে যে আসলে এই জায়গাটা যেহেতু ফাঁকা আছে, তুমি কাজ করছো, চালিয়ে যাও, তোমার জন্য শুভকামনা রইল। যদি একটু নির্দিষ্ট করে বলতেন যে এই কমফোর্টের আসলে কারণটা কি, স্পেসিফিক যদি করে বলতেন। ভাই কমফোর্টের কারণ যদি বলি, জামাল ভাইয়া তো বাংলাদেশে হয়তো বা অল্প দিন বা আসছে, জামাল ভাই কিন্তু দেশের বাইরে ছিল। দেশের বাইরে কিন্তু একজন মাসাজ থেরাপিস্টের অনেক মূল্যায়ন, যেটা বাংলাদেশে এমনটা নেই। তো যারা দেশের বাইরে থেকে প্লেয়ারগুলো আসে তারা জানে একজন স্পোর্টস মাসাজ থেরাপিস্টের কতটুকু গুরুত্ব। সেই জায়গা থেকে হয়তো তারা আমাকে ভালোবাসে। হয়তো বা দেশের অনেক প্লেয়াররাই আমার প্রতি কষ্ট পেয়ে থাকবে যে না, সাইমন ভাই শুধু হচ্ছে ফরেন প্লেয়ারদেরকে নিয়ে কথা বলে, তাদেরকে নিয়ে কাজ করে। আসলে তাদের সাথে আমার কাজ হয়েছে, সেজন্য কথা বলতেছি যে আমি সাইমন ওয়েলনেস অ্যান্ড ফিজিওথেরাপি ক্লিনিক যেটা করছি, আমি ওখানে ঘোষণাই দিয়ে দিয়েছি যে শুধু হচ্ছে ফরেন প্লেয়ার কেন, বাংলাদেশে যে কোনো অ্যাথলেটিক যে কোনো প্লেয়ার আসবে তার জন্য আমি চেষ্টা করব সম্পূর্ণ ফ্রি দেওয়ার জন্য। তারপর যদি মনে হয় যে না আমার আসলে বেশি হয়ে যেতেছে, আমি হয়তো হালকা কিছু চার্জ করব। এটা শুধু হচ্ছে জাস্ট ফরেন যারা আসছে তারা না, যারা দেশের ক্লাবে কাজ করছে খেলতেছে তাদের জন্য একই ধরনের ঘোষণা দেওয়া হয়েছে। তো আমি সর্বসাফল্যে সবার কাছে বাংলাদেশের কাছে একটাই দোয়া চাইব, যেহেতু আমি স্পোর্টস মাসাজ নিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি। তো 2024 সাল থেকে রিপ্রেজেন্ট করছি, আপনারা অনেকেই জানেন, অনেকের জানা নেই। তো আগামী এই মে মাসে 2026-এ 20 তারিখে আমার ইউরো চ্যাম্পিয়নশিপ ফ্রান্সে অনুষ্ঠিত হবে। তো আমি বাংলাদেশের পতাকা নিয়ে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন এটা বাংলাদেশের পতাকাকে উজ্জ্বল করতে পারি। আসসালামু আলাইকুম।